কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমের চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে। সেজন্যেই তাড়া। আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। আমার কাজ আমি করিয়াছি, FA পাশ করিয়া বৃত্তি পাইয়াছি। তাই প্রজাপতির দুই পক্ষ, কন্যাপক্ষ ও বরপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল। আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে, বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে। অবস্থা যেমনই ও বয়স যতই হোক, স্ত্রীর অভাব ঘটিবা মাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না। যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের। বিবাহের পৌনপণিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে পুনঃ পুনঃ কাঁচা হইয়া উঠে, আর প্রথম ঘটকালির আঁচেই ইহাদের কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকিবার উপক্রম হয়। সত্যি বলিতেছি, আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই, বরঞ্চ বিবাহের কথা আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল। কৌতূহলী কল্পনার কিশলয়গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল। যাহাকে বার্কের ফ্রেঞ্চ রেভলিউশনের নোট 5-7 খাতা মুখস্থ করিতে হইবে, তাহার পক্ষে এ ভাবটা দোষের। আমার এ লেখা যদি টেক্সট বুক কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত, তবে সাবধান হইতাম। কিন্তু এ কি করিতেছি? এ কি একটা গল্প যে উপন্যাস লিখতে বসিলাম, এমন সুরে আমার লেখা শুরু হইবে, এ আমি কি জানিতাম? মনে ছিল কয় বছরের বেদনার যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে, তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝড় বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দিব। কিন্তু না পারিলাম বাংলায় শিশুপাঠ্য বই লিখিতে, কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ আমার পড়া নাই। আর না পারিলাম কাব্য রচনা করিতে, কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া উঠে নাই, যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়া আনিতে পারি। সেই জন্যেই দেখিতেছি আমার ভিতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে। না করিয়া করিবে কি? তাহার যে অশ্রু শুকাইয়া গেছে। জ্যৈষ্ঠের খররৌদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূন্য রোদন। আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল, তাহার সত্য নামটা দিব না, কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকবিদদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নাই। যে তাম্রশাসনে তাহার নাম খোদাই করা আছে, সেটা আমার হৃদয়পট। কোনো কালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে, এমন কথা আমি মনে করিতে পারি না। কিন্তু যে অমৃত্যু লোকে তাহা অক্ষয় হইয়া রহিল, সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই। আমার এ লেখায় তাহার যেমন কেউ একটা নাম চাই। আচ্ছা, তাহার নাম দিলাম শিশির, কেননা শিশিরে কান্নাহাসি একেবারেই এক হইয়া আছে। আর শিশিরে ভোরবেলাটুকুর কথা সকালবেলা আসিয়া ফুরাইয়া যায়। শিশির আমার চেয়ে কেবল 2 বছরের ছোট ছিল, অথচ আমার পিতা যে গরিদানের পক্ষপাতী ছিলেন না তাহা নহে। তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিদ্রোহী। দেশের প্রচলিত ধর্মকর্ম কিছুতে তাহার রাস্তা ছিল না। তিনি কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন। আমার পিতা উগ্রভাবে সমাজের অনুসারী। মানিতে তাহার বাদে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে, দেউড়ি বা খিটকির পথে খুঁজিয়া পাওয়া দায়, কারণ উনিও কষিয়া ইংরেজি পড়িয়াছিলেন। পিতামহ এবং পিতা উভয়ের মতামত বিদ্রোহের 2 বিভিন্ন মূর্তি।
কোনোটাই সরল স্বাভাবিক নহে। তবুও বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন, তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পণের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে। বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে। আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না। তিনি পশ্চিমের এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করিতেন। শিশির যখন কোলে, তখন তাহার মার মৃত্যু হয়। মেয়ে বৎসরন্তে এক এক বছর করিয়া বড় হইতেছে, তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই। সেখানে তাহার সমাজের লোক এমন কেহই ছিল না যে তাহাকে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিবে। শিশিরের বয়স যথাসময়ে 16 হইল, কিন্তু সে স্বভাবের 16, সমাজের 16 নহে। কেহ তাহাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই। সেও আপন বয়সটার দিকে ফিরিয়েও তাকাইতো না। কলেজে 3য় বর্ষে পা দিয়াছি, আমার বয়স 19। এমন সময় আমার বিবাহ হইল। বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারকদের মতে উপযুক্ত কিনা তাহা লইয়া তাহারা দুই পক্ষ লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মরুক। কিন্তু আমি বলিতেছি, সে বয়সটা পরীক্ষা পাশ করিবার পক্ষে যত ভালো হোক, বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয়। বিবাহের অরুণোদয় হইল একখানি ফটোগ্রাফের আবাসে। পড়া মুখস্থ করিতেছিলাম। একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন, এইবার সত্যিকার পড়া পড়ো, একেবারে ঘাড় মোড় ভাঙ্গিয়া। কোনো একজন অনাড়ি কারিগরের তোলা ছবি। মা ছিল না, সুতরাং কেহ তাহার চুল টানিয়া বাঁধিয়া খোঁপায় জড়ি জড়াইয়া সাহাবা মল্লিক কোম্পানির জবরজঙ্গ জ্যাকেট পরাইয়া বর পক্ষের চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই। ভারী একখানি সাদা সিধা মুখ, সাদা সিধা দুটি চোখ এবং সাদা সিধা একটি শাড়ি, কিন্তু সমস্তটি লইয়া যে কি মহিমা সে আমি বলিতে পারি না। যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া, পিছনে একখানা ডোরা টানা কাটা শতরঞ্জ ঝুলানো, পাশে একটা টিপাইয়ের উপরে ফুলদানিতে ফুলের তোড়া, আর গালিচার উপরে শাড়ির বাঁকা পাড়টির নিচে দুখানি খালি পা। পটের ছবিটির উপর আমার মনের সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়া উঠিল। সেই কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রইল, আর সেই বাঁকা পাড়ের নিচিকার দুখানি খালি পা আমার হৃদয়কে আপন পদ্মাসন করিয়া লইল। পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল। 2টা 3টা বিবাহের লগ্ন পিছাইয়া যায়, শ্বশুরের ছুটি আর মেলে না। ওদিকে সামনে একটা অকাল 4-5টা মাস জুড়িয়া আমার আইবড বয়সের সীমানাটাকে 19 বছর হইতে অনর্থক 20 বছরের দিকে ঠেলিয়া দিবার চক্রান্ত করিতেছে। শ্বশুরের এবং তাহার মনিবের উপর রাগ হইতে লাগিল। যা হোক, অকালের ঠিক পূর্ব লগ্নটাতে আসিয়া বিবাহের দিন ঠেকিল। সেদিনকার সানাইয়ের প্রত্যেকটা তানটি যে আমার মনে পড়িতেছে, সেদিনকার প্রত্যেক মুহূর্তটিকে আমার সমস্ত চৈতন্য দিয়ে স্পর্শ করিয়াছি। আমার সেই 19 বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক। বিবাহ সভায় চারিদিকে হট্টগোল, তাহারই মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল। এমন আশ্চর্য আর কি আছে? আমার মন বারবার করিয়া বলিতে লাগিল, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম। কাহাকে পাইলাম? এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর। যে হিমালয়ে বাস করিতেন, সে হিমালয়ের তিনি যেন মিতা।
তাহার গাম্ভীর্যের শিখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল, আর তাহার হৃদয়ের ভিতরটিতে স্নেহের যে একটি প্রস্রবণ ছিল, তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িতে চাহিত না। কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন, বাবা, আমার মেয়েটিকে আমি 17 বছর ধরিয়া জানি, আর তোমাকে এই কটি দিন মাত্র জানিলাম। তুমি তোমার হাতে, তবু তোমার হাতেই ও রহিল। যে দন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো, ইহার বেশি আশীর্বাদ আর নেই। তাহার বেহাই বেহান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়া বলিলেন,